ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ক্লাস 12-এর পরীক্ষার্থীদের জন্য আজকে আমি শুরু করছি রায়ান মার্টিনের ক্লাসিফাইড প্লাস সাজেশন 2022 এইচএস যারা পরীক্ষার্থী তোমরা তাদের জন্য আমি স্থির তড়িতের রায়ান মার্টিনের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো সমস্যার সমাধানের ক্লাস শুরু করছি। এর আগে তোমাদের এমসিকিউগুলো আমি করিয়ে দিয়েছিলাম। তো এখানে অনেক প্রশ্নই আছে, দেখা যাক 73টা প্রশ্ন আছে। আমি অপটিক্সে যেভাবে পার্ট পার্ট করে প্রবলেম সলভ করিয়েছি সেগুলো আমি স্থির তড়িতেও করাবো। তো তোমরা বলেছো স্থির তড়িৎটা করাতে, তার জন্য ইলেকট্রোস্ট্যাটিক্সটা শুরু করছি। দেখা যাক, অনেক অঙ্ক আছে, একটু তো সময় লাগবে। চলো শুরু করি, ধীরে ধীরে তোমরাও দেখতে থাকো আর ভালো করে বুঝে নাও অঙ্কগুলো কীভাবে হচ্ছে, আর প্র্যাকটিস করবে ভালো করে, আর ভালো করে প্রস্তুতি নেবে, কারণ আমাদের সময় আস্তে আস্তে কমে আসছে। যতদিন না নতুন কোনো বই বেরোচ্ছে ততদিন আমি এটা করাচ্ছি, কারণ নতুন বইতে খুব একটা কিছু চেঞ্জ হবে না। যেগুলো নতুন অধ্যায়ে অ্যাড হয়েছে সেগুলো থেকে ওরা কোশ্চেন দেবে হয়তো, কিন্তু এই কোশ্চেনগুলো তার চেঞ্জ হবে না। তো তার জন্য আমি এগুলো সমাধান শুরু করছি। ঠিক আছে, চলো ভালো করে তোমরা প্রত্যেকে দেখে নেবে। তো প্রথম যে গাণিতিক সমস্যা দিয়েছে সেখান থেকে শুরু করা যাক, একদম এক থেকে। তো দেখি আজকে কতগুলো করাতে পারি। আচ্ছা, একটি কাঁচদণ্ডের মধ্যে 6.25 10⁻18 সংখ্যক ইলেকট্রন সরানো হলো, কাঁচদণ্ডে ধনাত্মক আধান কত হবে? আচ্ছা, তোমাদের বলে দিই, যারা তোমরা এখনো বইটা কালেক্ট করতে পারোনি কোনো অসুবিধা নেই, আমি ডেসক্রিপশানে কোশ্চেনের লিঙ্ক দিয়ে দেবো। সবগুলো প্রশ্নের যতগুলো আছে মানে একসঙ্গে একটা পিডিএফ করে দেবো, আমার পিডিএফ করে সেই লিঙ্কটা দিয়ে দেবো গুগল ড্রাইভে। তোমরা সেখান থেকে কালেক্ট করে পারলে প্রিন্ট করে নেবে। প্রিন্ট করলে কিন্তু তোমাদের সুবিধা হবে। 3-4 পাতা, 1 2 3 4 5 পাতার একটা কোশ্চেন তোমরা একটু প্রিন্ট করে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তো চলো প্রথম থেকে শুরু করি। একটা কাঁচদণ্ড থেকে এত সংখ্যক ইলেকট্রন সরালে প্লাস আধান হয়। তো আমাদের প্রথম প্রশ্নের উত্তর আমরা কি জানি? কিউ সমান এনই, আধানের কোয়ান্টাইজেশন অফ চার্জ, এই সূত্র অনুসারে এটা আমরা করলাম। তো এনটা কত বলে দিয়েছে? 6.25 10⁻18। আর ইলেকট্রনের চার্জ আমরা জানি 1.6 10⁻−19, তাহলে এত কুলম। ঠিক আছে, তো দেখে নাও কিভাবে এলো এটা। তো একটা ইলেকট্রন আধান দিয়ে আমরা যতগুলো ইলেকট্রন সরানো হয়েছে তাকে আমরা গুণ করে দিয়েছি। তো এই দুটো গুণ করলে কত আসছে? এই দুটো গুণ করলে তো 10, আর এখান থেকে -10 থাকছে 10⁻−1, তাহলে এটা হয়ে গেল 1 কুলম। হয়ে গেল, খুব ছোট একটা অঙ্ক। এটা 1 নম্বরের প্রশ্ন হিসেবে দিতে পারে, কিংবা 1 কুলম আধানে ইলেকট্রনের সংখ্যা কত সেটা দিলেও আমরা বার করতে পারবো। সেখানে এনটা ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, নেক্সট কি প্রশ্ন দিয়েছে দেখি। নেক্সট প্রশ্ন দিয়েছে, আচ্ছা, 4 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি এবং একই আধানে আহিত 64টি জলবিন্দু জুড়ে গিয়ে একটি বড় জলবিন্দুতে পরিণত হলো। উভয় ক্ষেত্রে আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত? তো এন সংখ্যক যদি গোলক, ছোট আহিত গোলক, এন সংখ্যক জুড়ে গিয়ে যদি বড় গোলকে পরিণত হয়, আমি কতগুলো সূত্র লিখে দিচ্ছি, এটা স্মল, এটা লার্জ, তাহলে এদের আধানের অনুপাত হবে কিউ লার্জ সমান হবে এন ইন্টু কিউ স্মল। এই সূত্র কটা মনে রাখবো, এটা হলো আধানের অনুপাত। ব্যাসার্ধের অনুপাত হবে, বড়টার ব্যাসার্ধ হবে n⁻⁻1/3 ইন্টু ছোটটার ব্যাসার্ধ। এটা ব্যাসার্ধের সূত্র, ব্যাসার্ধের সম্পর্ক, বড়র ব্যাসার্ধ ছোটর ব্যাসার্ধ, বড়টার আধান ছোটর আধান। সিগমার সম্পর্ক, সিগমা লার্জ n⁻⁻1/3 ইন্টু সিগমা স্মল। তাহলে বড়টার আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? এনটা হচ্ছে সংখ্যা, এখানে যেটা 64 দিয়েছে, ইন্টু সিগমা স্মল। বিভব বললে কি হবে? বিভব বললে হবে, বড়টার বিভব হবে n⁻2/3 ইন্টু ভি স্মল। এটা মনে রাখবো, একবার ডাইরেক্ট পেয়ে যাবো আমরা। বড়টার বিভব হবে n⁻2/3 ইন্টু স্মল ভি। আর কি হবে? শক্তি যদি বলে, বড়টার শক্তি হবে n⁵3 ইন্টু হচ্ছে ই স্মল। তাহলে বড়টার শক্তি হবে ছোটগুলোর শক্তির n⁵3। তো আমাদের এখানে প্রশ্নে বলেছে কিসের অনুপাত বার করতে? তলমাত্রিক ঘনত্ব। তাহলে সিগমার সূত্রটা কাজে লাগবে। তাহলে সিগমা লার্জ হবে n⁻⁻1/3 ইন্টু সিগমা স্মল। যদি প্রমাণটা কিভাবে আসতে দেখতে চাও, তোমরা আমার স্থির তড়িতের যে ভিডিও ক্লাস আছে সেখানে ফলো করতে পারো। প্রথম ভিডিও ক্লাসে এটা করিয়ে দেওয়া আছে।
তো n এর মানটা দিয়েছে 64, তাহলে 64 টু দি পাওয়ার 1/3। আর মনে রাখবো ব্যাসার্ধ যা হবে, যদি ধারকত্ব বলতে এটা যদি গোলীয় ধারক হতো সেক্ষেত্রেও এই সূত্রই কাজে লাগতো। সি হলো ধারকত্ব যদি দিত সেক্ষেত্রেও বড়টার ধারকত্ব হতো n টু দি পাওয়ার 1/3 ইন্টু ছোটটার ধারকত্ব। তাহলে 1/3 কোনটা কোনটা? ব্যাসার্ধ, ধারকত্ব, তলমাত্রিক ঘনত্ব, এই তিনটে 1/3। আধানটা হচ্ছে n টু দি পাওয়ার 1, কিছু নেই মানে পাওয়ার 1 আছে, বিভব হচ্ছে 2/3, শক্তি হচ্ছে 5/3। এগুলো একটু মনে রাখবো, এমসিকিউতে আমাদের কাজে লাগবে, ইন্টু সিগমা স্মল। তাহলে সিগমা লার্জ বাই সিগমা স্মলটা চলে এলো 4, অতএব সিগমা লার্জ ইস টু সিগমা স্মল হলো 4:1 হয়ে গেল। তাহলে আমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছি আমরা 4:1। আচ্ছা, 3এরটা কি বলেছে? 3-এ বলেছে একটি তড়িৎ দ্বিমেরুকে সুষম তড়িৎ ক্ষেত্রে কত কোণে রাখলে টর্ক সর্বাধিক হয়? টর্কের সূত্র কি? টাও সমান পি ই সাইন থিটা। পিটা হলো দ্বিমেরু ভ্রামক, ইটা হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, আর থিটাটা মধ্যবর্তী কোণ। তাহলে টাও সর্বোচ্চ হবে, টর্ক সর্বোচ্চ হয় যখন সাইন থিটা সমান 1। তাহলে থিটা হচ্ছে 90 ডিগ্রি বা π/2। তাহলে 90 ডিগ্রি কোণে স্থাপন করলে টর্কের মান সর্বোচ্চ। এগুলো 1 নম্বর কোশ্চেন হিসাবে দিয়েছে, ছোট প্রশ্ন। 2 বা 3-এ এগুলো কখনোই আসবে না, 2-তে আসতে পারে কিন্তু 3-এ আসবে না। আচ্ছা, 4 আমাদের এখন পার্ট কোশ্চেন দরকার, ছোট ছোট পার্ট কোশ্চেন হিসাবেও আসতে পারে। 4-এরটা কি বলেছে? পরস্পর থেকে 10 মিটার দূরে অবস্থিত দুটি সমায়তনের দুটি ক্ষুদ্র গোলকের আধান বলে দিয়েছে 5 কুলম এবং 10 কুলম। এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত? ক্রিয়াশীল বলের সূত্র কি? F সমান 1/4πε0 Q1 Q2 বাই r²। তো 1/4πε0 এর মান আমরা জানি, এটা হয় 9 × 10⁹। Q1 Q2 দিয়েছে কত? 5 আর 10। আর দূরত্ব কত বলে দিয়েছে? 10 মিটার। তাহলে 10² মানে 100। তাহলে এটা চলে এলো 4.5 × 10⁹ নিউটন। তাহলে 4.5 × 10⁹ নিউটন হয়ে গেল। আসছে পুরোটা? হ্যাঁ, ওকে। তাহলে আমরা প্রথম 4টে অঙ্ক সমাধান করে ফেলেছি। আস্তে আস্তে আমরা কঠিন অঙ্কের দিকে যাব, সেরকম করেই সাজানো আছে, খুব ভালোভাবে সাজানো। এগুলো প্র্যাকটিস করলেই তোমাদের বইয়ের অঙ্ক করা খুব একটা দরকার হবে না। মানে 70টা অঙ্ক মানে এই টাইপের অঙ্কই পরীক্ষায় আসে, বা মক টেস্ট যেগুলো আছে আমাদের, যে মডেল কোশ্চেন হয় বোর্ডের, সেই বোর্ডের মডেল কোশ্চেনগুলো এখানে কিন্তু সব দেওয়া আছে। তো সেগুলো আমরা করবো আস্তে আস্তে, তো ধীরে ধীরে করতে থাকি। আচ্ছা, এবার মুছে দিলাম। আমরা 4টে করে ফেলেছি, তোমরা ভালো করে দেখে নেবে। সহজ অঙ্ক, তোমরা সবই পারবে, তাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যাতে একটু সুবিধা হয়। আর যে সূত্রগুলো বলবো সেগুলো তোমরা একটু নোট ডাউন করে নেবে ভালো করে। 5-এরটা, 5-এ কি বলেছে? এবার বলেছে +2 × 10⁸ কুলম আধান সম্পন্ন দুটি কণা পরস্পর থেকে 1 মিটার দূরে সিল্কের সুতোতে বেঁধে অন্তরিত মসৃণ টেবিলের উপর রাখা আছে। এদের মধ্যে টান কত? সেই একই সূত্র হবে। এখানে মনে হচ্ছে একটু ভুল আছে, কেন বলছি? এই 2 + 10⁻⁸, কারণ +8 কুলম অনেক বেশি কুলম, আমি সেই ধরেই করছি। তাহলে দুটো আধান আছে, দুটোই একই, তাহলে আমি 2 × 10⁻8 ধরে অঙ্কটা করছি, কারণ +8 কোনোদিন কুলম হয় না, মানে মাইনাস পাওয়ারে হয়। এদের মধ্যবর্তী দূরত্বটা বলেছে, সুতোর দৈর্ঘ্যটা কত বলে দিয়েছে? 1 মিটার। তাহলে এদের মধ্যে টান কত? টান মানে ফোর্স, মানে বিকর্ষণ বল টি। টানটাই হচ্ছে বল, মানে 1/4πε0 Q1 Q2 বাই r²। তাহলে এটা হচ্ছে 9 × 10⁹। আর Q1 Q2 মানে তো এটা দুটো গুণ হয়ে যাবে, তাহলে 2 × 4 10⁻16 বাই 1 দিয়েছে দূরত্ব 1², তাহলে এত নিউটন। তাহলে এটা আসছে কত? 36 × এটা 16 হবে 10⁻7 নিউটন। উত্তরটা আমরা মিলিয়ে নিই। ওটা উত্তর কোশ্চেনটা ভুল আছে, ওটা +8 2 × 10⁸ হবে না, -8 হবে, নাহলে কিন্তু অঙ্কের উত্তর মিলবে না। 6টা কি বলেছে?
আচ্ছা, একটি সরল দোলক পিণ্ড ভর m এবং আধান q একটি অনুভূমিক তড়িৎ ক্ষেত্রে এটাকে রাখলে উল্লম্বের সঙ্গে কত কোণ করবে। খুব সহজ ব্যাপার, তো আমি এখানে দেখিয়ে দিই। ধরো এটা সরল দোলকটা আছে, তো সরল দোলকটাই এবার m ভর যদি হয় তাহলে এর দিকে একটা mg বল কাজ করছে, আর আধান যেহেতু q তাহলে সে এইদিকে একটা তড়িৎ ক্ষেত্রটা অনুভূমিক, তাহলে এইদিকে তড়িৎ ক্ষেত্র, তাহলে এইদিকে কত একটা বল কাজ করবে তার উপর QE, তাহলে অভিকর্ষ বল কাজ করছে আর হচ্ছে একদিকে কাজ করছে তড়িৎ বল। তো দুটো বলের প্রভাবে সে একটু লব্ধি বরাবর যাবে, তাহলে সে একটা উল্লম্বের সঙ্গে যে কোণটা করবে সেটা এরকম একটা ভাবে থাকবে। তাহলে সেই ক্ষেত্রে যে কোণটা হবে তাহলে সেটা আমরা বার করি। তাহলে উল্লম্বের সঙ্গে কোণ যদি থিটা ধরি তাহলে এই দিকে কাজ করছে QE, এইদিকে বল কাজ করছে mg, তাহলে ট্যান থিটা চলে এলো QE বাই mg। উত্তরটা ওরা কি দিয়ে বার করেছে? আচ্ছা, সুতোর টানটা বার করতে বলেছে। সুতোর টান, ঠিক আছে, অসুবিধা নেই। উল্লম্বের সঙ্গে থিটা কোণ, তাহলে এখান থেকে আমরা থিটাটা বার করতে পারি। আর সুতোর টান যেটা হবে সেটা এইদিকে টান কাজ করবে সুতোর। তাহলে টানটা কত হবে দেখো, টানটা কিন্তু তাহলে এখান থেকে আমরা লিখতে পারি mg বাই টি সমান হচ্ছে cos থিটা ছবি অনুসারে, ভূমি বাই অতিভুজ সমান cos থিটা, তাহলে টি চলে এলো mg বাই cos থিটা। ঠিক আছে, তাহলে mg বাই cos থিটা হচ্ছে সুতোর টান, সেটাই আমাদের এখানে উত্তর দেওয়া আছে। ওকে, 6টা করে ফেলেছি। তো নেক্সট আমরা পরের গুলো দেখব। যদি বলতো উল্লম্বের সঙ্গে কত কোণ করবে, তাহলে ট্যান ইনভার্স QE বাই mg কোণ করবে উল্লম্বের সঙ্গে। এখানে কোণটা থিটা বলেই দিয়েছে, উল্লম্বের সঙ্গে কোণ, তাহলে টান হচ্ছে mg বাই cos থিটা, কারণ টানটা কাজ করবে যেখানে জোড়া থাকে সেই দিকে টান কাজ করে। তাহলে টানটা কাজ করবে কি বরাবর, সেটাও দেখতে পাচ্ছি mgর সঙ্গে থিটা কোণে, তাহলে হচ্ছে mg বাই টি ভূমি বাই অতিভুজ, এটা ভূমি, থিটাটা যার সঙ্গে হবে সেটা ভূমি হবে, তাহলে mg বাই টি সমান cos থিটা, তাহলে টিটা পেয়ে গেলাম এখান থেকে। আচ্ছা, সাথে কি বলেছে? সাথে বলেছে দুটি বিন্দু আধানের পরিমাণের অনুপাত, মানে চার্জের পরিমাণ 3:2, 4 সেন্টিমিটার দূরত্বে রাখলে এরা 150 ডাইন বল। তাহলে বলের সূত্র কি, ডাইনে দিয়েছে, তাহলে এখানে হবে শুধু Q1 Q2 বাই r স্কোয়ার, কারণ বায়ু মাধ্যমে 1/4πε0 CGS পদ্ধতিতে আমরা 1 ব্যবহার করি। তাহলে বলের মানটা বলে দিয়েছে 150, তাহলে আধানগুলো বলেছে 3:2, তাহলে একটা ধরলাম 3Q, একটা ধরলাম 2Q। আর দূরত্ব কত বলে দিয়েছে আমাদের এখানে, দূরত্ব বলে দিয়েছে 4 সেমি, তাহলে 4 স্কোয়ার হচ্ছে 16, 4 স্কোয়ার হয়ে গেল 16। তাহলে এখান থেকে আমাদের Q স্কোয়ার চলে আসছে, এটা 5, এটা আসছে 3 দুগুণে 6, 6 25 হচ্ছে 6 25 হচ্ছে 150, 25 হলো 400, তাহলে কিউ চলে এলো 20, প্লাস মাইনাসও দিতে পারি। তাহলে কি বলেছে না প্রশ্নটা, আধানগুলোর পঁচিশ 16 6 15 9 6 25 আধানগুলির মান কত? এটা 3Q ধরো 4 সেমি দূরে রাখলে 150 ডাইনামিক হিসেবটা একটু ক্যালকুলেটরে করি। 4 সেমি দূরে রাখলে 150 ডাইন বল কাজ করে, তাহলে আধানগুলির মান কত? ঠিকই আছে, তাহলে কিউটা বেরিয়ে গেল 200, অতএব আধানগুলো Q1টা তাহলে কত হবে 3Q, মানে 60 স্ট্যাট কুলম বা ইএসইউ, আর Q2 হবে 2Q, তাহলে হচ্ছে 40 স্ট্যাট কুলম। অঙ্কে উত্তরটা একটু ভুল দেওয়া আছে, ওখানে দেওয়া আছে দেখতে পাচ্ছি 30 আর 20, 30 আর 20 যদি হয় তাহলে 30 আর 20কে যদি 4 সেমি দূরে রাখি তাহলে বলটা কত হচ্ছে 30 ইন্টু 20 বাই 4 স্কোয়ার মানে 16, তাহলে আসছে কিন্তু 75/2 মানে 37.5 নিউটন। তাহলে 150 নিউটন যদি বিকর্ষণ বল যেহেতু, তাহলে আধান দুটোর মান 60 আর 40 হবে।
60 ইএসইউ আর 40 ইএসইউ যদি আমরা 4 সেমি দূরে রাখি তাহলে কত হবে 60 ইন্টু 40 ডিভাইডেড বাই হচ্ছে 4 স্কোয়ার মানে 16, দেখো 150 আসছে। তো এই কোশ্চেনটা কিন্তু উত্তরটা একটু ভুল দেওয়া আছে, তাহলে 7-এর উত্তরটা হবে আমাদের 60 ইএসইউ আর 40 ইএসইউ, হয় দুটোই প্লাস কিংবা দুটোই মাইনাস, কারণ এখানে বিকর্ষণ বলের কথা বলেছে। ওকে, আচ্ছা এরপর আমরা দেখি কি দিয়েছে। 8-এ বলেছে, 8 নম্বর অঙ্কে বলে দিয়েছে বায়ুর মাধ্যমে দুটি কণাকে 5 সেমি দূরে রাখা হলো, 10 ইএসইউ আধানকে দুটি কণার ভিতর এমনভাবে বন্টন করা হলো যাতে এদের মধ্যে ক্রিয়াশীল বল সবচেয়ে বেশি হয়। কিভাবে বন্টন করলে? হ্যাঁ দেখো, একটা ধরলাম যে 10 ইএসইউ আধান, তার মধ্যে ধরলাম একটা আধান কিউ, তাহলে অন্যটা কত হবে 10 মাইনাস কিউ। তাহলে ক্রিয়াশীল বলটা কত দূরত্ব দিয়েছে 5 সেমি, তাহলে ক্রিয়াশীল বলটা হবে কিউ ইন্টু 10 মাইনাস কিউ বাই হচ্ছে 5 স্কোয়ার। ঠিক আছে, কিউ ইন্টু 10 মাইনাস কিউ বাই হচ্ছে 5 স্কোয়ার। তো দেখো এটাকে যদি আমরা এরকম করে লিখি, তো এফ, তাহলে এটা কত আসছে 10 কিউ মাইনাস কিউ স্কোয়ার বাই 25। এবার আমাদের বলেছে এফ সর্বোচ্চ হবে। এফ যদি সর্বোচ্চ যখন এফ সর্বোচ্চ হবে সেক্ষেত্রে ম্যাক্সিমাম মিনিমাম অনুসারে ডিএফ ডিকিউ, এখানে কিউটা ভ্যারিয়েবল, সমান 0। তো ডিএফ ডিকিউ যদি 0 হয় তাহলে 25টা তো কনস্ট্যান্ট, তাহলে এটা চলে আসছে, ডেরিভেটিভ করলে কত আসছে 10 মাইনাস 2 কিউ সমান 0, তাহলে কিউটা চলে আসছে 5। তার মানে যে আধান দুটোকে যে ভাগ করব দুটোই 5 ইএসইউ, মানে সমান ভাগে ভাগ করতে হবে। অতএব 10 ইএসইউ আধানকে সমান 2 ভাগে ভাগ করতে হবে। সেক্ষেত্রেই এফ এর দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বলটা সর্বোচ্চ হবে, এবং সেক্ষেত্রে ম্যাক্সিমাম ফোর্সটা কত, ম্যাক্সিমামটা কত আসছে, তাহলে 5 ইন্টু 5 কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার, তাহলে হচ্ছে 1 ডাইন। তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল সর্বোচ্চ বলের মানটা তাহলে চলে আসছে 1 ডাইন, এবং সেক্ষেত্রে সর্বোচ্চ হতে গেলে আধান দুটোকে সমান 2 ভাগে ভাগ করতে হবে। তো 8-এরটা কমপ্লিট হলো, খুব ভালো অঙ্ক 8-এরটা। এটা 2 নম্বরের প্রশ্ন হিসাবে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে 10 ইএসইউ না দিয়ে এটা বলতে পারতো ক্যাপিটাল কিউ আধানকে দুটো ভাগে ভাগ করো, তাহলেও এভাবেই করতে হতো। তো 9-এরটা এবার কি দেখি কি বলেছে। 2 সেন্টিমিটারের ব্যাসার্ধের একটি গোলকের পরিবাহীকে 20 ইএসইউ আধান দেওয়া হলো, তলমাত্রিক ঘনত্ব কত হবে? তলমাত্রিক ঘনত্ব সিগমা মানে কি, কিউ বাই 4 পাই আর স্কোয়ার, ইএসইউ পার বর্গ সেমি একক। তোমরা নিজেরা করবে। কিউ দিয়ে দিয়েছে কত 20 ইএসইউ, ব্যাসার্ধ বলে দিয়েছে কত 2 সেমি, মানটা বসিয়ে দেবে, সিগমাটা তলমাত্রিক ঘনত্ব বার করে নেবে। আচ্ছা, দুটি সমকেন্দ্রিক ধাতব গোলকের ব্যাসার্ধ আর আর ক্যাপিটাল আর। ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্যাপিটাল আর এটা, এটা স্মল আর। ইম্পর্টেন্ট, 3টে স্টার দিলাম, ইম্পর্টেন্ট। বাইরের গোলকটিকে কিউ আধান দেওয়া হলো, একে কিউ আধান দিলাম। আচ্ছা, পরিবাহীর কোথায় গেল, ভিতরের গোলকটিকে ভূমির সঙ্গে যুক্ত করলে তাতে কত আধান থাকবে? আচ্ছা, ভেতরের গোলকটাকে ভূসংলগ্ন করা হচ্ছে, তো মনে রাখতে হবে যেটাকে ভূসংলগ্ন করব তার পৃষ্ঠে বিভব শূন্য হয়। তাহলে যেহেতু ভিতরের
পৃষ্ঠটি ভূ সংলগ্ন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ক্যাপাসিটর বা ধারকের একটা বেসিক কনসেপ্ট, গোলীয় ধারক। যেহেতু ভিতরের পৃষ্ঠটি ভূ সংলগ্ন, অতএব ভিতরের পৃষ্ঠে কি শূন্য হবে বলেছি, যেটাকে গ্রাউন্ড করা থাকবে সেটাকে কি শূন্য হবে, বিভব শূন্য হবে, ভি সমান 0। তো বিভবের সূত্র কিউ বাই আর। তো দেখো ধরলাম এর পৃষ্ঠে আধান হচ্ছে কিউ ড্যাশ, তাহলে এর পৃষ্ঠে যদি কোনো একটা বিন্দু বলি, কোনো একটা পয়েন্ট, তাহলে এর নিজের বিভব কত, কিউ ড্যাশ বাই আর, প্লাস এই বিন্দুটা বড় গোলকের ভেতরে আছে। আমরা কি জানি, গোলকের ক্ষেত্রে কেন্দ্র থেকে পৃষ্ঠ অবধি বিভব সমান, তারপরে কমে, তাই তো? একটা ফাঁপা গোলককে যদি কিউ আধান দিই, তার ব্যাসার্ধ যদি এ হয়, তাহলে পৃষ্ঠে বিভব কত, কিউ বাই এ, কেন্দ্রে কত, কিউ বাই এ। কেন্দ্র থেকে পৃষ্ঠ সব জায়গায় বিভব কত, কিউ বাই এ, তারপরে ওটা দূরত্বের সাথে কমতে থাকে ব্যস্তানুপাতে। তো তাহলে বড় গোলকের আধান কিউ, ব্যাসার্ধ আর, তাহলে ভেতরে কোনো বিন্দুতে তার জন্য বিভব কত হবে, কিউ বাই আর। তার মানে যেহেতু ভেতরের পৃষ্ঠটা বড় গোলকের ভেতরে আছে, তাহলে ভেতরের বড় গোলকের আধান যেহেতু কিউ, তাই বড় গোলকের কেন্দ্র থেকে পৃষ্ঠ অবধি যে কোনো অবস্থানে বিন্দুতে বিভব হবে কিউ বাই ক্যাপিটাল আর। আর ছোট গোলকের নিজস্ব আধান কিউ ড্যাশ, তাই নিজের জন্য বিভব কিউ বাই স্মল আর। তাহলে মোট বিভবটা কত হবে, 0। তাহলে এখান থেকে আমরা কিউ ড্যাশ পেয়ে গেলাম মাইনাস কিউ ক্যাপিটাল আর বাই স্মল আর। ওকে, তাহলে এখানে প্রথম বিভবটা কার, ছোট গোলকের নিজের বিভব, এটা হচ্ছে বড় গোলকের জন্য ভেতরের কোনো বিন্দুতে বিভব, যোগফলটা 0, কারণ ওটা ভূমির সাথে যুক্ত আছে। তাহলে এইভাবে আমরা অঙ্কটা করে ফেললাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখবে এটা। 8, 10 দুটোই ইম্পর্টেন্ট, 9টা খুব একটা ইম্পর্টেন্ট না, 9টা সূত্র জানলেই অঙ্ক পারা যাবে, কিন্তু 8 আর 10 এই যে দুটো অঙ্ক করলাম, দুটোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম আমরা বলতে পারি। তো ভালো করে শেখো এবং কনসেপ্টগুলো নিয়ে নাও, যেভাবে দিচ্ছি তোমরা জানো সবাই, তাও আমি বলছি, একটু জিনিসগুলো আমি আলোচনা করে দিচ্ছি তোমাদের সাথে। আচ্ছা, এরপর চলে আসি আমরা পরের কোশ্চেন। একটি নলকে এমনভাবে সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হলো যেন নলটি সেটির অক্ষ তড়িৎ ক্ষেত্রে সমান্তরাল হয়। এই ধর একটা নল, তাহলে এর যে অক্ষ, তাহলে তড়িৎ ক্ষেত্রটা এই বরাবর, এই বরাবর তড়িৎ ক্ষেত্র আছে। নলের অক্ষ বলেছে তড়িৎ ক্ষেত্রের সাথে সমান্তরাল। আচ্ছা, আর কি বলে দিয়েছে, নলটির প্রস্থচ্ছেদ এস, মানে এই জায়গাকার ক্ষেত্রফল, এই যে এর যে ক্ষেত্রফলটা সেটা এস, এটার দৈর্ঘ্য হচ্ছে এল। আচ্ছা, ওই নলটির মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হবে? ফ্লাক্সের সূত্র কি জানি আমরা, ই ডট এস। এস হচ্ছে ক্ষেত্র ভেক্টর। এই যে তল, এই তলের ক্ষেত্রফলের ক্ষেত্র ভেক্টর অভিমুখ কোন দিকে, তলের সাথে বাইরের দিকে, n1। আর এই তলের কথা বিবেচনা করলে এই তলটার ক্ষেত্র ভেক্টর কোন দিকে, এই দিকে, n2, সবসময় বাইরের দিকে লম্ব। তো দেখো, আর এই তলটার কোন দিকে, এই তলটার হচ্ছে লম্ব এদিকে, এটা হলো n3। তাহলে তিন দিকে, ডান দিকেরটা ডানে, বাঁ দিকেরটা বাঁয়ে, আর পৃষ্ঠতলেরটা লম্বভাবে ওপরের দিকে। তাহলে কোনটার কোন দিকে, একক ভেক্টরটা কোন দিকে হচ্ছে লম্ব দিকের, সেটা আমরা দেখে নিলাম। তাহলে টোটাল ফ্লাক্স ফাই টোটাল যদি ক্যালকুলেট করি, তাহলে দেখো এর ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র কোন দিকে, তড়িৎ ক্ষেত্র যেদিকে, এন ক্যাপটা সেদিকে, তাহলে এটা হবে ই এস কস 0, কারণ এখানে ক্ষেত্র ভেক্টর আর তড়িৎ ক্ষেত্র ভেক্টর আর লম্ব দিকের যে ক্ষেত্র ভেক্টরের আমাদের অভিমুখ দুটো সমান্তরাল দিকে, তড়িৎ ক্ষেত্র ভেক্টর আর তলের লম্ব দিকের একক ভেক্টর, সে দুটো একই দিকে, তাহলে 0 ডিগ্রি হলো।
তড়িৎ ক্ষেত্রটা এদিকে, এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে এটা কত ডিগ্রি হবে? 180। তাহলে ই এস কস 180 ডিগ্রি প্লাস ই ইন্টু পৃষ্ঠতলের ক্ষেত্রফলটাকে যদি আমরা এস ড্যাশ ধরে নিই, তাহলে এটা হচ্ছে কস 90 ডিগ্রি। কেন? তড়িৎ ক্ষেত্রটা কোন দিকে? এদিকে, আর এটা হচ্ছে এই ওপর দিকে, তাহলে এটা অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা ইএস মাইনাস ইএস প্লাস 0, টোটাল হলো 0। তাহলে টোটাল ফ্লাক্স চলে আসছে 0। ওকে, খুব ভালো প্রবলেমটা, তো আমরা এটা ক্যালকুলেট করে ফেললাম। আচ্ছা, 11 অবধি হলো। এরপর আমরা নেক্সট কি প্রবলেম দেখে নেবো। প্রত্যেকটা প্রবলেম যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমরা ভালো করে দেখবে। 11টাও ইম্পর্টেন্ট ছিল। 12তে এবার দেখি কি বলেছে। 12তে বলেছে একটা তড়িৎ ক্ষেত্র ভেক্টর দিয়ে দিয়েছে 6i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ ভোল্ট মিটার ইনভার্স, ভোল্ট পার মিটার তড়িৎ ক্ষেত্রের একক। আচ্ছা, ওয়াইজেড তলে, ওয়াইজেড তল মানে জিনিসটাকে যদি এরকম মনে করি, এক্স ওয়াইজেড, ওয়াইজেড তলে 20 বর্গমিটার মাপের ক্ষেত্রফল, ধরো এটা বললাম এইটুকুনি জায়গাটার ক্ষেত্রফল 20 বর্গমিটার। তার লম্ব দিক কোন দিকটা? তার লম্ব দিক হচ্ছে এক্স অক্ষ বরাবর, মানে আই ক্যাপ। তার মানে এস ভেক্টরটা হবে 20 আই ক্যাপ বর্গমিটার। তাহলে ফ্লাক্স কত হবে? ই ডট এস, ই ডট এস কত হচ্ছে? আই কে আই, আই আই হচ্ছে 1, বাকিগুলো 0, তাহলে হচ্ছে 6 20 120, 120 ভোল্ট ইন্টু মিটার। কারণ ভোল্ট পার মিটারকে মিটার স্কোয়ার দিয়ে গুণ করছি, তাহলে হবে ভোল্ট ইন্টু মিটার। আচ্ছা, তারপর একটা চলে আসছি, অথবাটা তোমরা নিজেরা করে নেবে, দুয়েরটাও তোমরা নিজেরা চেষ্টা করবে, না পারলে আমাকে বলবে, যেটা 13 সালে এসেছিল। আচ্ছা, 13টাও একই প্রবলেম, এক্স ওয়াই তল বলেছে। এক্স ওয়াই তল হলে তাহলে ভেক্টরটা কোন দিকে হবে? জেড ক্যাপ, মানে হচ্ছে কে ক্যাপ বরাবর। তাহলে 13টা ফাই বার করতে দিয়েছে ই ডট এস, আমি করেই দিচ্ছি। ইটা দিয়েছে কত? 3 2 1, 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ। আর এসটা কোন দিকে দিয়েছে, কোন তল বলেছে? দেখো, এস বলেছে হচ্ছে এক্স ওয়াই তল, এক্স ওয়াই তলের লম্ব দিক হচ্ছে জেড ক্যাপ, মানে কে ক্যাপ। ক্ষেত্রফলটা কত? 50, তাহলে ডট 50 এক্স ওয়াই তল মানে হচ্ছে কে ক্যাপ হয়ে গেল। তাহলে কে গুণ করলে কোনটা হবে? তাহলে এই দুটো 0 হচ্ছে, ডট প্রোডাক্ট করলে লাস্ট এটা তাহলে হচ্ছে 50 ভোল্ট মিটার বা নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব। আচ্ছা, আর নিউটন মিটার স্কোয়ার, ভোল্ট মিটারও লিখতে পারো বা নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব এককেও লেখা যেতে পারে, একই একক, দুটো আলাদা নয়। ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল। এরপর আমরা পরের যে প্রবলেম সেটা চলে যাব। এরপর আমরা দেখব 14 নম্বর কোশ্চেনটা। তো 14 নম্বর কোশ্চেনে যেটা উত্তর দেওয়া আছে না, সেটা ভুল দেওয়া আছে, এটা অন্য একটা কোশ্চেনের উত্তর। তো দেখো, অঙ্কের মধ্যে বলেছে আর ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার তারের আধান কিউ, তারটিকে সুষমায় আহিত করা হয়েছে কিউ আধান দিয়ে, রিংয়ের কেন্দ্রে কত? দেখো এখানে উত্তরে কোনো আর দেওয়া নেই, এখানে স্মল আর আছে, এল আছে, এগুলো একটু ভুল আছে কোশ্চেনটা, এটা অন্য কোশ্চেনের উত্তর। তো যাই হোক, যেটা হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই অর্ধবৃত্তাকার রিং খুব ইম্পর্টেন্ট এটা। তো এটার ব্যাসার্ধ বলেছে ক্যাপিটাল আর আধান হচ্ছে কিউ। তো এটাকে আমরা একটা কিউ আধান দিয়েছি, প্লাস আধানে আহিত করেছি। এখানে একটা আমরা অক্ষ ধরে নিলাম, উল্লম্ব অক্ষ। তো এখানে একটা যদি ছোট্ট একটা অংশ ধরি, যেটা ছোট অংশটা কেন্দ্রে উৎপন্ন কোণ করেছে উল্লম্বের সাথে থিটা কোণে আছে, আর ছোট একটা ডিএল অংশ নিয়েছি, ডিএল একটা অংশ নিয়েছি রিংটার ওপর, যেটা কিউ আধান। তাহলে এখানে আধানের রৈখিক ঘনত্ব কত হবে?
মানে ল্যামডা যেটা হয় সেটা কত দেখো, মোট আধান দিয়েছি কিউ আর ব্যাসার্ধ বলেছে আর, তাহলে এই অর্ধবৃত্তের পরিধি কত পাই আর, তাহলে একক দৈর্ঘ্য আধান হবে কিউ বাই পাই আর। অতএব ডিএল যে ক্ষুদ্র অংশ, ডিএল অংশের আধান আমরা ধরে নিচ্ছি ডি কিউ, তাহলে ডি কিউটা হবে ল্যামডা ডিএল, ল্যামডাটা লাস্টে বসাবো। তো এই ডিএল অংশ যে এখানে ডি কিউ আধান আছে তার জন্য তড়িৎ ক্ষেত্রটা কোন দিকে হবে, এই সাইডে, যদি ডিই হয় তাহলে ডিইর এই বরাবর একটা উপাংশ, এটা থিটা, তাহলে এদিকে হচ্ছে কস, এইদিকে উপাংশ ডিই সাইন থিটা। সিমিলারলি আমরা যদি ডিএলটা এই সাইডে নিতাম, ডিএলটা, তাহলে তড়িৎ ক্ষেত্রটা এই সাইডে হতো, তার কস উপাংশটা এদিকেই হতো, সাইনটা এদিকে। তাহলে দেখো এই যে লাইনটা আমরা টেনেছি তার এই প্রান্তে যেটা, তার জন্য যে তড়িৎ ক্ষেত্র সেটা হচ্ছে যেদিকে তার যে সাইন উপাংশ, আর এই অংশটার জন্য তড়িৎ ক্ষেত্র, বাকি এই দিকের অংশটা তড়িৎ ক্ষেত্র, তার সাইন উপাংশ কিন্তু উল্টো দিকে। তাহলে দুটো সাইন উপাংশ কি করবে, একে অপরকে প্রশমিত করে দেবে, তাহলে রেজাল্টেন্ট কোনটা হবে, শুধু কস উপাংশগুলো। সুতরাং এটা যদি কেন্দ্রের নাম সি দিই, তাহলে কেন্দ্রটাকে যদি আমরা সি দিয়ে প্রকাশ করি, তাহলে বাঁ দিকের যে ডিএল যদি অংশ নিতাম তার জন্য তড়িৎ ক্ষেত্রটা হতো ডান দিক বরাবর নিচের দিকে, তার সাইন উপাংশটা ডান দিকের ডিএল এর তড়িৎ ক্ষেত্রের সাইন উপাংশকে প্রশমিত করছে। সুতরাং অর্ধবৃত্তের কেন্দ্রে যে তড়িৎ ক্ষেত্র সেটা শুধুমাত্র হচ্ছে কস উপাংশের জন্য, সেটা শুধুমাত্র হচ্ছে। তার মানে এখানে লব্ধি যে তড়িৎ ক্ষেত্র সেটা শুধু কসের জন্য হবে, তো কসের জন্য শুধু আমরা তড়িৎ ক্ষেত্রটা পাবো। তাহলে সুতরাং কেন্দ্রে প্রাবল্য ই সমান হবে ইন্টিগ্রেশন প্রত্যেকটা ডিএল, তার জন্য ইন্টিগ্রেট করছি ডিই কস থিটা, বা থিটাটা বুঝতে হবে। দেখো থিটাটা ম্যাক্সিমাম ডিএলটা কোথায় নিতে পারতাম, এইদিকে যদি নিই এইখান থেকে একদম এই অবধি, তাহলে এইদিকে একটা 90 ডিগ্রি, এইদিকে 90 ডিগ্রি, তাহলে এইদিকে নিলে হচ্ছে আমরা ঘুরছি ঘড়ির কাঁটার দিকে, তাহলে নেগেটিভ, এদিকে ঘুরলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে পজিটিভ, তাহলে অ্যাঙ্গেলটা হবে π/2 থেকে -π/2 থেকে +π/2। ওকে, এবার আমরা মানটা বসিয়ে দিই, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো ডি মানে কত, 1/4πε0 dq বাই এটা কত আর, প্রত্যেকটা দূরত্বই আর বা আর স্কোয়ার cos থিটা -π/2 থেকে +π/2। তাহলে cos উপাংশগুলোর জন্য শুধুমাত্র আমাদের এটা আসবে। তো এবার একটা জিনিস দেখতে হবে আমাদের, তাহলে ডি কিউ এর মানটা, আর এবার দেখো এই যে ছোট্ট স্ট্রিপটা ধরেছি, এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা বলি ডি থিটা, তাহলে ডিএল সমান লিখতে পারি আর এস ইকাল টু আর থিটা, তাহলে ডিএল সমান কত, আর ডি থিটা। ওকে, তাহলে ডিএল কোথায় আছে, ডি কিউ এর মধ্যে আছে, তাহলে মানটা বসিয়ে দিলে আমাদের এটা 1/4πε0টা বাইরে এলো, আর স্কোয়ার বাইরে এলো, ডি কিউ মানে কত, ল্যামডা ডিএল মানে আর ডি থিটা, তাহলে আর cos থিটা ডি থিটা ল্যামডা, এটাকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। আমি এটা ইন্টিগ্রেশনটা এখানে চিহ্নটা দিই, -π/2 থেকে +π/2, তাহলে এখানে হিসেবটা করছি বাকি, অতএব ই বেরোবে, কনস্ট্যান্টগুলো বাইরে, দেখো একটা আর কেটে গেছে, তাহলে হচ্ছে λ/4πε0 আর cos থিটা ডি থিটা -π/2 থেকে +π/2। ওকে, তাহলে আমি ক্যালকুলেট করে কত পাচ্ছি, cos থিটাকে ইন্টিগ্রেট করলে হয় সাইন, তাহলে হবে সাইন মানে সাইন π/2 মাইনাস মানে 2 হয়ে যাবে, 2 λ/4πε0 আর। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ইন্টিগ্রেশন সবাই করতে পারো। আর ল্যামডার মানটা এখানে বসিয়ে দিলে চলে আসছে, ইটা কত চলে আসছে 2 λ মানে 2q/4πε0
4 পাই এপসাইলন 0 আর পাই আর, তাহলে আমাদের চলে আসছে কিউ বাই 2 পাই স্কোয়ার এপসাইলন 0 আর স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের সূত্র। একটু তোমরা ক্যালকুলেশনটা দেখে নেবে ঠিক করে। তাহলে এখান থেকে আমাদের কি কি এলো, ডি কিউটাকে বসালাম ল্যামডা ডিএল, ল্যামডা ডিএলকে বসালাম, ডিএলকে বসালাম আর ডি থিটা, তাহলে ল্যামডা আর ডি থিটা কস থিটা। আর নিচে ছিল 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ারটা বাইরে চলে এলো, একটা আর কেটে গেছে, ল্যামডাটাও চলে, তাহলে ল্যামডা বাই 4 পাই এপসাইলন 0 আর কস থিটাকে মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2 করলে হলো 2, মানটা বসিয়ে লিমিট বসিয়ে ল্যামডাটা বসিয়ে দিলাম কিউ বাই পাই আর, তাহলে এখানে কিউ বাই পাই আর বসে গেল, পাইটা স্কোয়ার হয়ে গেল, আটটা স্কোয়ার হয়ে গেল, 2টা কেটে গেল, তাহলে হলো কিউ বাই, এটাই হবে উত্তর। রিংয়ের কেন্দ্রে কত, উত্তরটা কিন্তু ভুল দেওয়া আছে, যেটা করে দিয়েছি এটাই আমাদের উত্তর হবে। আর যদি তোমরা মনে করো ল্যামডা দিয়ে উত্তর লাগবে, রাখতে পারো, তাহলে সেটা উত্তর আসবে ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট আর, এটাও লেখা যেতে পারে, কোনো সমস্যা নেই। বিভিন্নভাবে উত্তর আমরা লিখতে পারি, তো একটু নামিয়ে দিই। হ্যাঁ, এইভাবে আমরা প্রবলেমটা সম্পূর্ণ করলাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রবলেম, বইতে কিন্তু উত্তরটা ভুল দেওয়া আছে। এরপর আমরা দেখে নেব 15 নম্বর অঙ্কটা কি বলেছে। পর্যবেক্ষণ করে দেখা যায় যে পৃথিবীর ধনাত্মক তড়িতাধানে আহিত এবং তার সঙ্গে জড়িত তড়িৎ ক্ষেত্র হচ্ছে 1.3 ভোল্ট পার সেন্টিমিটার। পৃথিবীর ব্যাসার্ধ যদি 6400 কিমি হয় তাহলে আধান কত? তো তড়িৎ ক্ষেত্র বলে দিয়েছে, তড়িৎ ক্ষেত্র বলেছে 1.3 ভোল্ট পার সেমি, প্রতি সেমিতে এত, তাহলে প্রতি মিটারে কত হবে 1.3 ইন্টু 100 ভোল্ট পার মিটার। এবার তড়িৎ ক্ষেত্রের সূত্র আমরা জানি 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের কিউটা বার করতে হবে, তাহলে কিউ চলে এলো 1.3, মানে এটা আসছে 130 আর স্কোয়ার ইন্টু 4 পাই এপসাইলন নট, তাহলে এটা চলে এলো 130, আর হলো 6400 কিমি, তাহলে মিটারে করতে হবে, তাহলে 1000 দিয়ে গুণ স্কোয়ার বাই 9 ইন্টু 10⁹ কুলম। 4 পাই এপসাইলন 0 এর মান কত? 1/9 ইন্টু 10⁹, তাহলে এটা চলে এলো 130 ইন্টু 6400 ইন্টু 10 কিউব স্কোয়ার ডিভাইডেড বাই 9 ইন্টু 10⁹। 5.916 10⁵ কুলম হয়ে গেল অঙ্কটা। এই জায়গাটা বুঝতে হবে, এটা ভোল্ট পার সেমিতে দিয়েছে, প্রতি সেমিতে যদি 1.3 ভোল্ট হয় তাহলে প্রতি মিটারে কত হবে 100 দিয়ে গুণ, কারণ 1 সেমি 1 মিটার সমান 100 সেমি। ওকে, 16টা ইম্পর্টেন্ট প্রবলেম, 3টে স্টার। আচ্ছা, বিভব দিয়েছে, প্রাবল্য বার করতে হবে। বিভব দিয়ে দিয়েছে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভব x² y মাইনাস xz³ প্লাস 4, তো ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সূত্র কি? E সমান মাইনাস ডেল ভি ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ভি ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ভি ডেল জেড কে ক্যাপ। তোমরা নিশ্চয়ই জানো এটা তড়িৎ ক্ষেত্র তড়িৎ প্রাবল্যের সম্পর্ক, ত্রিমাত্রিক সম্পর্ক। কেন এখানে আমরা তিনটেই নিলাম? কারণ এখানে এক্স ওয়াই জেড সবগুলো আছে এবং এরা মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার। তাহলে এক্স এর সাপেক্ষে করলে কত আসছে? তাহলে মাইনাস অফ দিস, তাহলে এক্স এর সাপেক্ষে করলে আসছে, লিখে নি, মাইনাস ব্র্যাকেট দিচ্ছি 2xy মাইনাস z³ আই ক্যাপ প্লাস ওয়াই এর সাপেক্ষে করলে কত আসছে? ওয়াই এর সাপেক্ষে করলে এগুলো 0 হবে, শুধু এটা থাকবে, মাইনাস x² জে ক্যাপ
প্লাস জেডের সাপেক্ষে করলে প্রথমটা 0 লাস্টেরটা 0 মাঝখানেরটা থাকবে মাইনাস 3x জেড স্কোয়ার কে ক্যাপ। এবার এটাকে একটুখানি ব্র্যাকেটটা তুলে মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে, মাইনাসগুলো কমন নিয়ে নিলে তাহলে আসছে 2xy প্লাস জেড কিউব আই ক্যাপ প্লাস মাইনাস দিয়ে গুণ হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার জে ক্যাপ প্লাস 3x জেড স্কোয়ার কে ক্যাপ। তাহলে এটাই উত্তর হলো আমাদের। এখানে এরকম একটা উত্তরই দিয়েছে ওরা, হ্যাঁ ঠিকঠাকই দিয়েছে, ভুল কিছু দেয়নি, তো সেটা আমাদের চললো। তাহলে বিভব থেকে প্রাবল্য বার করতে গেলে কীভাবে করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, এই অঙ্ক আমাদের খুব আসে। এখানে অনেক ক্ষেত্রে এক্স ওয়াই জেড এর মান বলে দেয়, তখন এক্স ওয়াই জেড এর মানটা বসিয়ে দিতে হবে, তাহলে আমাদের উত্তরটা আমরা পেয়ে যাব। আজকে আমরা 20 অবধি অঙ্ক করব, 20, 16 হলো, 17 কি বলেছে দেখি। 17টাও ইম্পর্টেন্ট, 3টে স্টার, 2012তে এসেছিল, আগেরটা 18-র কোশ্চেন। আচ্ছা, ভি দিয়ে দিয়েছে ax মাইনাস বি এক্স কিউব, এটা বিভব দিয়ে দিয়েছে তড়িৎ ক্ষেত্রে। কি বলেছে প্রশ্নে, এক্স অক্ষের ওপর কোন অবস্থানে প্রাবল্য শূন্য। প্রাবল্য কি, একমাত্রিক সম্পর্ক মাইনাস ডিভি ডিএক্স, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কত আসছে মাইনাস এ প্লাস 3b এক্স স্কোয়ার। এবার প্রাবল্যটা বলেছে 0, ইটা বলেছে 0, তাহলে অতএব এ সমান 3b এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার সমান চলে আসছে a বাই 3b, তাহলে এক্স কত চলে আসছে প্লাস মাইনাস রুট ওভার a বাই 3b। তাহলে কোন কোন বিন্দু, অতএব নির্ণয় স্থানাঙ্ক হচ্ছে, একটা হচ্ছে প্লাস a বাই 3b, 0, আর মাইনাস রুট ওভার a বাই 3b, 0। এই দুটো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মান 0 হবে। ওকে, 17 হলো। প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবার শুরু হয়ে গেছে, তো ভালো করে তোমরা দেখবে এবং ভালো করে করে নেবে। অনেক প্রবলেম আছে, একটু সময় লাগবে করাতে, আমি ধীরে সুস্থে করাই, তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। 18 কি বলেছে, নির্দিষ্ট ব্যবধানে রাখা দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল এফ মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে, এটা খুব সহজ কোশ্চেন। কুলাম্ব ফোর্সের সূত্র কি 1/r², দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দূরত্ব যদি অর্ধেক হয়, অতএব আর যদি হয় r/2, তাহলে এফটা কত হয়ে যাবে 4f, স্বাভাবিক ব্যাপার। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে দূরত্ব অর্ধেক হলে বলটা 4 গুণ হবে। এটা খুব 1 নম্বরের প্রশ্ন, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, যা জানার জন্য। আচ্ছা, এবার চলে যাই 19 নম্বর অঙ্ক। 19 নম্বর অঙ্কটা দেখি, তোমরা দেখে নাও ঠিক করে, আমি একটু মুছে দেবো। একটু সময়টাও দেখে নেবো কতক্ষণ হচ্ছে, বেশি সময় হলে তোমাদেরও ভালো লাগবে না। হ্যাঁ, অনেকটাই হয়ে গেছে, 20 অবধি করেই ছেড়ে দিই আজকে। 19 নম্বরে বলেছে একটি তড়িৎদ্বিমেরু 2 মিলিমিটার ব্যবধানে দুটো আধান আছে। একটা হচ্ছে প্লাস 20 × 10⁻⁻6 কুলম্ব আর মাইনাস 20 × 10⁻⁻6 কুলম্ব। এই দূরত্বটা বলে দিয়েছে, দুটো আধানের গ্যাপটা বলে দিয়ে 2 মিলিমিটার, মানে 2 × 10⁻³ মিটার। এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এবার কি বলেছে, তড়িৎদ্বিমেরুর অক্ষে লম্ব সমদ্বিখণ্ডকের ওপর মধ্যবিন্দু থেকে 10 সেমি ওপরে, মধ্যবিন্দু থেকে 10 সেমি এরকম একটা দূরত্বে ডি, এটা হচ্ছে 12 ওপরে তড়িৎ ক্ষেত্রের মান। আচ্ছা, লম্ব সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে সূত্রটা কত হয়, লম্ব সমদ্বিখণ্ডক অবস্থানে প্রাবল্য। আশা করি তোমরা সবাই জানো, সূত্রটা লিখে ফেলো। ই সমান কত হয়, 1/4πε0 p/d² + l² হোল টু দি পাওয়ার 3/2। পি মানে হচ্ছে ডাইপোল মোমেন্ট, মানে QL, q × 12, তাহলে কিউটা কত হচ্ছে 20 × 10⁻⁻6 × 12টা কত দিয়ে দিয়েছে, মানে লেন্থ, যেটা L বা 12 যাই বলো না কেন,
সেটা দিয়েছে 2 × 10⁻³ তাহলে এটা আসছে আমাদের 40 মানে 4 ইন্টু এটা আসছে 10 মানে 5 10⁻⁸ কুলম্ব মিটার। ওকে, পিটা চলে এলো 2 × 4 × 10⁻⁸, পিটা পেয়ে গেলাম। ডি বলেছে 10 সেন্টিমিটার মানে 10/100 মিটার মানে 0.1 মিটার। আর এল কত বলে দিয়েছে, এল বলেছে 12 বলেছে এটা, তাহলে এল কত 10⁻³ মিটার। তাহলে এই মানগুলো আমরা বসিয়ে দেবো, তাহলে ই এর মানটা এখান থেকে পেয়ে যাব। তাহলে 9 × 10⁹, প্রথমটা হলো 9 × 10⁹, পিটা কত 4 × 10⁻⁸ বাই ডি স্কোয়ার মানে 0.1 স্কোয়ার 10⁻⁻3, এটা কোনো নেগলিজিবল করতে পারি আমরা, তাও করছি না, হোল টু দি পাওয়ার 3/2। p/d³ করলেই চলে আসতো, কারণ এই দূরত্বটা খুবই ছোট দিয়েছে। মানে ডাইপোল মোমেন্টের যা দৈর্ঘ্য, মানে এখানে ডি মাছ গ্রেটার দেন এল, সেটা আমরা কাজে লাগাতে পারতাম, লাগালাম না। তাহলে 9 × 10⁹ ইন্টু 4 × 10⁻⁸ ডিভাইডেড বাই 0.1 স্কোয়ার প্লাস 10⁻⁶ হয়ে যাবে টু দি পাওয়ার 3/2। লিখতে আমি ভুল করেছি ক্যালকুলেটারে, ব্র্যাকেটটা, হ্যাঁ এবার হলো টু দি পাওয়ার 3/2। এটা আসছে 3.59 মতন আসছে, হ্যাঁ ঠিকই আছে। এটা আসছে 3.599 × 10⁵ নিউটন পার কুলম্ব। ওরা দিয়েছে 3.636 দিয়েছে, ঠিকই আছে, অসুবিধা নেই। ওরা এটাকে লিখেছে 36 ইন্টু, আমরা এটাকে 3.6 করে দিই, তাহলে অসুবিধা নেই, আমরা যেটা এসছে সেটাই লিখি। 3.6 × 10⁵ নিউটন কুলম্ব ইনভার্স, বা ভোল্ট পার মিটারে লিখলেও, মানে ভোল্ট পার মিটারে লিখলেও চলবে। তাহলে হয়ে গেল 19 নম্বর অঙ্কটা। তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক অবস্থানে তড়িৎ ক্ষেত্রের যে রাশিমালা আমরা জানি সেই সূত্র প্রয়োগ করলাম, যেহেতু এটা লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে বলেছে, তার জন্য এই সূত্র প্রয়োগ করে সমস্যার সমাধান করা হলো। আচ্ছা, এরপর চলে আসি পরের আজকের আলোচনার শেষ অঙ্ক। তোমরা দেখে নিয়েছো, বলেছিলাম 20 অবধি করাবো। তো এইভাবে আমরা পার্ট করে করে ধীরে ধীরে করাই। তো তোমরা একজন দেখলাম বলেছো এসএকিউগুলো করাতে, এসএকিউগুলো করানো সম্ভব নয়, কারণ অনেক আছে, তোমরা নিজেরা করো, আমি অঙ্কগুলো করাচ্ছি। এই এত অঙ্ক করতে গিয়ে অনেক সময় লেগে যাবে, তাও আমি করাচ্ছি। তোমরা এসএকিউগুলো যদি পারবে না যেগুলো, সেগুলো আমাকে একটু উল্লেখ করো, সব করানো সম্ভব হবে না, হ্যাঁ সময় পাবো না অত। আচ্ছা, তারপরে দেখো তড়িৎ দ্বিমেরুর সুষম তড়িৎ ক্ষেত্রে 180 ডিগ্রি ঘোরাতে কৃতকার্য কত? কৃতকার্যের তড়িৎ ক্ষেত্রের সূত্র কি? PE cos θ1 - cos θ2। PE cos θ1 - cos θ2। তো PE থাকলো, প্রথমে ছিল প্রাথমিক কোণ না দেওয়া থাকলে 0 ধরতে হবে, আর অন্তিম কোণটা কত বলেছে? 180 ডিগ্রি ঘোরাবো বলেছে। তড়িৎ ক্ষেত্রে 180 ডিগ্রি ঘোরাতে গেলে কার্য কত? তাহলে চলে এলো PE1, এটা -1 হয় তাহলে +1 হয়ে গেল, দ্যাট ইজ 2PE। তাহলে পিটা হলো দ্বিমেরু ভ্রামক, এটা হলো ক্ষেত্র, cos 0 প্রাথমিক অ্যাঙ্গেল তড়িৎ ক্ষেত্রে সমান্তরালে ছিল, ধরো তড়িৎ ক্ষেত্রের এদিকে, তাহলে এরম ডাইপোলটা ছিল, যা ডাইপোলটাকে ঘুরিয়ে উল্টো দিকে নিয়ে আসতে হবে, তাহলে 180 ডিগ্রি ঘোরাতে হবে, তাহলে কার্য হলো 2PE। ঠিক আছে, তো আমাদের 20 অবধি করা থাকলো। আমি নেক্সট দিন 21 থেকে শুরু করব। মোট প্রশ্ন আছে আমাদের 4টে ভিডিও ক্লাস লাগবে, মিনিমাম 4টে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের কমপ্লিট করে দেবো। স্থির তড়িৎ করানোর পর কারেন্ট ইলেকট্রিসিটি করবো, যতদিন না নতুনগুলো আসছে সেগুলো আমি করাতে থাকি, তোমরাও দেখতে থাকো, আস্তে আস্তে করো, কোনো সমস্যা নেই। ওদিকে আমি অপটিক্সটা কমপ্লিট করে দিয়েছি তোমাদের, এছাড়া MCQ তো প্রায় সবই হয়ে গেছে, শুধু যেটা অর্ধপরিবাহীটা এখনও করানো হয়নি। অর্ধপরিবাহীর
ওগুলো করিয়ে দেবো, তোমরা দেখে নিও ভালো করে। তো চলো আজ ক্লাস এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। আর যদি ভিডিও ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে। ঠিক আছে, চলো আজ ক্লাস এখানেই শেষ করলাম।